গত পর্বে আলিপুর জেল মিউজিয়ামের পুলিশ মিউজিয়াম অবধি দেখানো হয়েছিল। যারা ওই ভিডিওটি দেখেননি তারা ওই ভিডিওটি দেখে নিতে পারবেন। লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। এখন চলে যাচ্ছি ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ারেই সেলুলার জেল বা কালাপানি সম্বন্ধে দেখানো হয়েছে এবং বলাও হয়েছে। আমরা যদি দেখতে যাই তাহলে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ব্রিটিশ ঔপনিবেশিকে কীভাবে আমাদের রাজনৈতিক জেলবন্দীদের অত্যাচার করা হতো সেই কাহিনী এখানে কিন্তু দেখানো হয়েছে। বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত, হেমচন্দ্র কানুনগো, তারা ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ড হত্যা প্রচেষ্টার জন্য ব্রিটিশ সরকার তাদের নামে কেস করেছিলেন এবং ফাঁসির আদেশ দিয়েছিলেন। তখন সিআর দাস তাদের হয়ে লড়েছিলেন এবং তাদেরকে সরকারের কাছ থেকে আদায় করে নিয়েছিলেন যে তারা দ্বীপান্তরে যাবে, তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। ব্রিটিশরা কিন্তু শুধু যে তাদেরকে সেলুলার জেলে কালাপানিতে স্থানান্তর করেছিলেন শুধু তাই নয়, সেখানেও তাদেরকে প্রচণ্ডভাবে তাদের ওপরে অক্লান্ত তারা পরিশ্রম করত এবং তাদেরকে কঠোরভাবে শাস্তি দেওয়া হতো এবং তারা সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল বলে তাদেরকে প্রচুর কাজ করানো হতো। সারাদিনে যদি একটু এদিক ওদিক হতো তাহলেও চাবুকের বাড়ি ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। তারা এমন জামা কাপড় পরতেন দীর্ঘদিন যাবৎ তারা সেগুলো ধুতে পারতেন না, পরিষ্কার করতে পারতেন না। সকালবেলা থেকে উঠে শুধু তাদেরকে কাজ আর কাজ, সশ্রম দণ্ডিত যারা ছিলেন তাদের করতে হতো। বন্দি রাজনৈতিক জীবনে এত কাজ ছিল তাদের, সেইগুলোও দেখানো হয়েছে। এখানে রাখা রয়েছে জামা কাপড়, তারা কি ব্যবহার করতেন, তারা কি কি কাজ করতেন সেগুলোও দেখানো হয়েছে। আর তারা যে মুক্তির জন্য নিজেরা চেষ্টা করতেন সেগুলোও দেখানো হয়েছে। কিভাবে তারা কারারুদ্ধ থাকতেন সেই সবই দেখানো হয়েছে এই মিউজিয়ামে। বাংলার মুক্তিযোদ্ধা বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত ও হেমচন্দ্র কানুনগো তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং এই জেল মিউজিয়ামে তাদের ছবি সংরক্ষিত রয়েছে। এখানে যখনই আপনারা আসবেন একটু সময় নিয়ে আসবেন, তাহলে কি হবে সব ঘুরে ঘুরে আপনারা দেখতে পারবেন। যেমন এখন আমরা চলে গেলাম পঞ্চম প্রদর্শনী কক্ষে। এই প্রদর্শনী কক্ষে রয়েছে সুভেনিয়ার এবং কফি শপ, ইন্ডিপেন্ডেন্স কিচেন রয়েছে, এছাড়া লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ব্যবস্থা রয়েছে। তাছাড়াও রয়েছে কাজী নজরুল ইসলাম কক্ষ। এই জেল মিউজিয়ামে গেলে আমরা বুঝতে পারি যে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তারা কত কষ্ট করেছেন দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনিও এই আলিপুর সেন্ট্রাল জেল খেটেছেন। সেই জন্যই এখানে তিনি যে ঘরে বসে জেলে ছিলেন, যে ঘরে যতদিন ছিলেন সেই জায়গাটায় নজরুলের ছবি দেওয়া রয়েছে এবং সেখানে বসে বসে তিনি যে কবিতা লিখতেন সেগুলোও দেখানো হয়েছে। তার আত্মজীবনী এখানে দেখানো হয়েছে, তার বিভিন্ন সময়ের যে ফটো সেগুলোও কিন্তু এই কক্ষে রয়েছে এবং তার বইগুলো এখানে রাখা রয়েছে। এখানে বসেই তিনি দেশাত্মবোধক গানও রচনা করেছিলেন, যা বিপ্লবীদের জন্য তখনকার দিনে খুবই প্রয়োজন ছিল। বিদ্রোহী কবি কাজী নজরুলের কক্ষ থেকে বেরিয়ে এসে মনটা বিষাদময় হয়ে গেল। এই জন্যই কি স্বাধীনতা সংগ্রামীরা এই স্বাধীনতার জন্যই লড়াই করেছিলেন? এই দেখতে দেখতেই আমরা এগোতে থাকলাম, এগিয়ে চললাম সাধারণ কয়েদিদের কক্ষের দিকে। সাধারণ কয়েদি যাদের আমরা মনে রাখি না, কিন্তু তারাও কিন্তু এই স্বাধীনতা সংগ্রামের জন্য অনেক কিছু অবদান রেখেছেন তাদের জীবনের শেষ অধ্যায় পর্যন্ত। সাধারণ কক্ষের কয়েদিদের কিন্তু জেলের বাইরে বেরোতে দেওয়া হতো না। যেমন দেখুন, এই কয়েদিরাই জেল পরিষ্কার রাখছেন, ঝাড়ফাড় দিচ্ছেন। আর এখানে দেখা যাচ্ছে কয়েদিরা কাপড় কাচ্ছেন, কেউ স্নান করছেন। তাদের কিন্তু যা করতে হতো সবই এই জেলের এই ঘরের মধ্যেই সব করতে হতো। এখানেই তারা রান্না করছেন, এখানেই তারা চা করছেন, এখানেই তারা বসে নিজেদের খাবারের ব্যবস্থা করছেন। এই সাধারণ কয়েদিদের একদম সারাদিনের যে জীবনযাপন সবই এই
আলিপুর জেল মিউজিয়ামে তুলে ধরা হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা একজন গভীরভাবে চিন্তামগ্ন আর দুজন নিজেদের মনোকষ্ট মনোবেদনা একে অপরকে জানাচ্ছেন। আবার কোনোখানে দেখা যাচ্ছে যে কেউ বসে আছেন চুপ করে, কেউ শুয়ে আছেন। অনেক সময় হতো এক স্বাধীনতা সংগ্রামীকে মারধর করলে অন্যান্যরা এসে তাকে সেবা শুশ্রূষার মাধ্যমে সুস্থ করে তুলতেন। আবার কখনো কারুর যদি চা খাওয়ার ইচ্ছে হতো তখন অন্যান্যরা এসেও তার সাথে সঙ্গ দিত এবং তারা ওই জেল কক্ষের মধ্যেই চা বানিয়ে নিজেরাই খেত। এখানে আবার দেখা যাচ্ছে একজন কয়েদি উঁকি মারছে, কেউ তাদেরকে লক্ষ্য করছে কিনা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখা যেত। এই যেমন এখানে দেখা যাচ্ছে কয়েদিরা আলোচনা করছে, এক কয়েদিকে দেখা যাচ্ছে তাকে হয়তো ব্রিটিশ সরকার নির্যাতন করেছেন, অন্যান্য কয়েদিরা এসে তাকে সেবা শুশ্রূষার মাধ্যমে ভালো করে তুলছেন। দেখুন, একটা জিনিস লক্ষ্য করার মতো, স্বাধীনতা সংগ্রামে এই সাধারণ মানের কয়েদিরাও কিন্তু অসামান্য হয়ে উঠেছিলেন। এই দেখুন, আরেকজন দেখছেন আলোচনা চলছে, উনি জানলার ধারে দাঁড়িয়ে আছেন, যদি কোনো ব্রিটিশের কোনো রক্ষী বা কেউ আসে তিনি খবরটা যেন দিতে পারেন। সেইভাবে এমনভাবে এগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে যে মনে হচ্ছে যেন একদম আমাদের ঘরের আমরা কথা যেরমভাবে বলি সেইভাবেই মূর্তিগুলোকে তৈরি করে এখানে স্থাপন করা হয়েছে। স্বাধীনতার জন্য এই সাধারণ কর্মীরাও, রাজনৈতিক কর্মীরা কত কষ্ট সহ্য করেছেন এইখানে কিন্তু এই মূর্তির মাধ্যমে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা এই জেলে বসে যেখানে তারা শুতেন সেইখানেই তাদের আলোচনার জায়গা খুঁজে নিয়েছেন, এইখানেই আলোচনা করেছেন কোথায় কিভাবে বোম মারা হবে, কোথায় কোন পরিকল্পনা করা হবে। যেহেতু ব্রিটিশরা ভারতকে জোর জবরদস্তি করে আটকে রাখতে চেয়েছিল, তাই জন্য স্বাধীনতা সংগ্রামী যারা দাড়ি কাটতেন তাদের যারা দাড়ি কেটে দিত তাদেরকেও সময় নির্ধারণ করে দেওয়া হতো যে এই সময়ের মধ্যে তুমি দাড়ি কাটবে, নচেত তোমাকে চাবুক মারা হবে। এবং সত্যিকারের রক্ষীরা এসে সপাং সপাং করে চাবুক মারতেন তাদেরকে দেওয়ালের সাথে বেঁধে টানিয়ে দিয়ে। অকথ্য অত্যাচার করা হতো যা ভাষায় বর্ণনা করা যায় না। এমন কয়েদিও ছিলেন যারা এই কারাবাসে ধকল নিতে পারতেন না, তারা মনের দিক দিয়ে একদম ভেঙে পড়তেন। আলিপুর জেলে যেমন আমরা বীরাঙ্গনাদেরও দেখেছি, এখানে অনেক পয়সা কীভাবে কোথা থেকে কিভাবে পয়সাগুলো এসছে সেগুলোও দেখানো হয়েছে। আর একটা যেটা হয়েছে আপনাদেরকে বলা হয় যে এখানে কিন্তু দুর্গাপুজোও হতো, আর যে সমস্ত পয়সা যেমন নেহেরু জন্মোৎসবে, যে নেহেরু জন্মশতবার্ষিকী, রবীন্দ্রনাথ জন্মশতবার্ষিকীতে যে সমস্ত পয়সা বা যে সমস্ত টাকা উদ্বোধন হতো সেগুলো এখানে দেখানো হতো। আর আলিপুর জেলে যে সমস্ত দুর্গাপুজো যে বছরে ভালো ভালো দুর্গাপুজো হয়েছে সেই সময়কার মূর্তিগুলো কিন্তু এনে এখানে রাখা থাকতো। আগের যে সমস্ত পয়সা যেমন 3 পয়সা, 5 পয়সা, 2 পয়সা, 20 পয়সা, 10 পয়সা, এই সমস্ত পয়সাই কিন্তু এখানে রাখা আছে। এবং আমাদের যে এখনকার বর্তমান প্রজন্ম যেন তারা বুঝতে পারে আমাদের আগের কি পয়সা ছিল সেগুলো দেখানোর ব্যবস্থাও সামনাসামনি করা হয়েছে। আমরা আমাদের ছোটোবেলায় এই পয়সাগুলো দেখেছি, এখনকার প্রজন্ম দেখেনি, তাদেরকে দেখানোর জন্য এটা ব্যবস্থা করা হয়েছে। আর এখানে এত সুন্দর সুন্দর দুর্গা মূর্তি স্থাপিত রয়েছে, দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। এখন আমরা যেখানে যাচ্ছি এটা আগে ছিল এই আলিপুর জেলের হসপিটাল। এই হসপিটালটি ছিল দোতলা, এটাকেই এখন সংগ্রহশালা বা মিউজিয়াম করা হয়েছে। আমরা যে এই যে ঢুকছি, এখানে প্রথমেই ঢুকতে গেলেই আমরা দেখতে পাবো বিপ্লবী দীনেশ গুপ্তের বন্দুক। এই বন্দুকেরই সামনে একটা বন্দুকের মডেল করে রাখা রয়েছে। এইবার আমরা ডান দিক দিয়ে উঠে গেলাম দোতলায়। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখতে পেলাম নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি, দেখলাম যতীন্দ্রমোহন সেনগুপ্তের ছবি, দেখতে পেলাম
জওহরলাল নেহেরু, তারও ছবি রয়েছে টানানো। আরেকটু উঠে দেখতে পেলাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ছবি, দেখলাম একটি সেলাই মেশিনও রয়েছে। আরও উঠে গেলাম, উঠে গিয়ে দেখতে পেলাম এখানে আমাদের পূর্বতন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের ছবি। এই মিউজিয়ামের মধ্যেই রাখা রয়েছে ভারতের মহিলা মুক্তি সংগ্রামীদের, রয়েছে কারারই লৌহ কপাট, এইখানে রয়েছে জেলারের ছবি রয়েছে। দেখুন এখানে রাখা রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের ব্যবহৃত বিভিন্ন ধরনের উপকরণ, যেমন এখানে রয়েছে পিস্তল, এখানে রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে, এবং রবীন্দ্রনাথের এখানে ছবি রয়েছে, রয়েছে রবীন্দ্রনাথের লেখা স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে যে সমস্ত লেখা রয়েছে সবই এখানে রাখা রয়েছে। কিন্তু পুরো এই এলাকাটাই হচ্ছে স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রহশালা। এখানে যা তুলে ধরেছি এত বেশি হয়ে গেছে, দেখতেই মানে আমরা মোটামুটি দেখছি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন প্রফুল্লচন্দ্র রায় রয়েছেন, বিভিন্ন আবক্ষ মূর্তি রয়েছে। এত মূর্তি এবং এত কিছু বিশদভাবে আলোচনা করতে গেলে আজকে কেন দিন 7 ধরেও যদি আলোচনা করি সেই আলোচনা শেষ হবে না। আপনারা আসুন, এই জেল মিউজিয়ামে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই অবধি রাখছি, এখানেই আমি আমার জেল মিউজিয়ামের গল্প শেষ করছি। আপনারা এসে পুরোপুরিভাবে একটা দিন ধরে জেল মিউজিয়াম দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন। আমরা এখন কফি হাউসে যাচ্ছি, যদি কিছু খাবার টাবার পাই, কারণ খুবই পরিশ্রান্ত আর ভালোই লাগছে না। দেখি পাওয়া যায় কিছু যদি। সারাদিন ঘুরে ঘুরে পরিশ্রান্ত হয়ে গেলাম, এসে ক্যাফেটেরিয়ায় বসলাম। এখানে দেখুন, এই যে 6টা চিকেন পকোড়া 50 টাকা, জলের বোতল 10 টাকা, আর কফি বা চা যাই খাবেন না কেন 15 টাকাও আছে, 20 টাকাও আছে। এরপরে খাবো, আগে পকোড়া খেয়ে নিই, তারপর চা খাওয়া যাবে। ধুমাই তো একদম গরম গরম। ভালোই টেস্ট, ভালো টেস্ট। আসলে খেয়ে দেখতে পারেন, টেস্ট ভালোই লাগবে। সাথে কাসুন্দি রয়েছে, আরো ভালো লাগবে। কিন্তু বেশ সস্তাই আছে, 10 টাকা করে চা, ভালোই চা। ধোয়া উঠছে, একদম গরম চা, 10 টাকা করে, ভালো চা। আসবি কি? হ্যাঁ, অডিটোরিয়ামে লাইট অ্যান্ড সাউন্ড সার্ভিস দেখবি?
আচ্ছা, যারা এখানে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতেন তাদেরকে এই চরকা কেটে সুতো তৈরি করতে হতো এবং কাপড় বুনতে হতো। দেখুন এখানে চরকা কেটে সুতো তৈরি করা হচ্ছে। রয়েছে এখানে কাপড় বোনার কল, এইসব এখানে কাপড় বোনা হতো। সশ্রম কারাদণ্ডে দণ্ডিত যে সমস্ত কয়েদি থাকতো তারা এই কাজগুলো করতো, আর তারা যদি এই কাজ ঠিকমতো করতে না পারতো তাহলে তাদের পিঠে পড়তো চাবুক, ওই চাবুকের দ্বারা তাদের চামড়া তুলে নেওয়া হতো। দেখুন এখানে সেই মেশিনে সুতো কাটা হচ্ছে, মাকুর সাহায্যে, মাকু চালাচ্ছে তাঁতি, মাকুর সাহায্যে ধুতি তৈরি হচ্ছে। ওনারা কিন্তু এখানেই রান্না করে খেতেন। দেখুন ওনাদের চুলো রয়েছে এখানে, একটা দুটো তিনটে। ওই যে ওনাদের স্নান করতেন, ওনারা এখানেই স্নান করতে হতো। ওনাদের শীত গ্রীষ্ম বর্ষা এখানেই ওনারা থাকতেন, এখানে ওনাদের স্নান করতে হতো। এই গম পেশাই কল রয়েছে, এখানে গম পেশাই করে আটা তৈরি করতেন। এবং ওনাদের বাথরুম বা ওয়াশরুম রয়েছে, দেখুন এই ওয়াশরুমেই ওনারা বাথরুম স্নানাদি করতেন। এই চৌবাচ্চা রয়েছে, চৌবাচ্চা থেকে জল নিয়ে তারা তাদের প্রাত্যহিক জীবনযাত্রা নির্বাহ করতেন। এই দেখুন তাদের আগেকার দিনের এনামেলের মগ, আমরা যারা পুরনো তারা জানি বেঙ্গল এনামেল এগুলো তৈরি করতো, তারও আগের, এগুলো অনেক আগের মগ। এই মগ দিয়ে ওনারা জল খেতেন। এই ওনাদের কুজো রয়েছে, কুজোতে জল থাকতো, এই জলেই তাদের সারাদিন চালাতে হতো। তাদের শোয়ার জন্য রয়েছে এখানে পাটি, এই পাটি পেতে তারা শুতেন। মাকুর বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা রয়েছে।